প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন কোথায় আছি আপনাদেরকে একটু বলি। বৃষ্টির কারণে বাইরে যেতে পারছি না, বাইরে ভিডিওটা করা হচ্ছে না। বাইরে ভিডিও করা হচ্ছে না কারণ হচ্ছে আমি এখন নায়াগ্রা ফলসে আছি, বিখ্যাত নায়াগ্রা ফলস। বৃষ্টির কারণে একটু বাধাগ্রস্ত হয়েছি। স্পেশাল একজন মানুষের সাথে কথা বলবো, যাকে আমি অনলাইনে অনেক দূর থেকে যার সাথে কথা বলি, তিনি হচ্ছেন আমাদের প্রিয় সাইফুল আমিন সাহেব। জি, কেমন আছেন আপনি? ভালো থাকার জন্য দুনিয়া। আপনাকে অনলাইনে যুক্ত হয়ে আপনার সাথে যুক্ত হয়ে কথা বলি, আপনি খুব সুন্দর করে বুঝিয়ে কথা বলেন। আজকে আপনাকে নায়াগ্রা ফলসে আমরা দেখতে এসেছি, আপনার সুবিধা আজকে আমরাও এসেছি। আর আসার কারণে নায়াগ্রা ফলসে এসে এই মুহূর্তে আপনার কাছে কিছু কথা জানতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আমেরিকা ইরানের যুদ্ধ নিয়ে যাবে। প্রথমে বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে আপনি একটু বলবেন। সেটা হচ্ছে 1/11 এবং 1/11-এর কুশীলব যারা, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এই বিষয়টিকে এই মুহূর্তে আপনি কিভাবে দেখছেন? কুশীলব আসলে বলাটা আমি ওদেরকে কুশীলব মনে হয় না, অ্যাক্টর ছিল। তো Yes. তো তারা অ্যারেস্ট হচ্ছে ভিন্ন কারণে। এটা একটা সবচেয়ে অদ্ভুত ব্যাপার যে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে ভিন্ন মামলা, এবং ভিন্ন মামলা অ্যারেস্ট করে নিয়ে কিন্তু তাদেরকে ওই সব জিনিসগুলো ইন্টারোগেট করা হচ্ছে। এটা খুব আশ্চর্য। সাধারণত এগুলো এরকমভাবে হয় না, কিন্তু এটা খুব ধরেন মাসুদ্দিনকে অ্যারেস্ট করা আমি মনে করি একেবারে সঠিক কাজ হয়েছে। আর ইয়েকে অ্যারেস্ট করা একটা সঠিক কাজ হচ্ছে। যারা বাংলাদেশকে উলটপালট করে দেয় তাদেরকে অ্যারেস্ট করে তাদের থেকে তদন্ত করে বের করা এটা খুবই জরুরি। কিন্তু এই মামলাগুলো আলটিমেটলি টিকবে কিনা এই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ এখানে আমি আছে। আরেকটা কথা বলি। কেউ কেউ বলছেন 1/11 ষড়যন্ত্রের নায়ক এবং 24 ষড়যন্ত্রের নায়ক একজন। এই বিষয়ে যদি আপনি এক্সপ্লেন, তো উনি তখন একটা রাজনৈতিক দল করতে চেয়েছেন, রাইট। ওনাকে ক্ষমতা নেয়ার জন্য বলা হয়েছে। কি কারণ ওনাকে জি প্লিজ একটু যদি দেখুন। উনি তখন যখন তার সাথে যোগাযোগ করা হয় তখন একদম এটা ওনার থেকে শোনা, তার কাছে যখন যোগাযোগ করা হয়েছিল, ডক্টর ইউনূস সাহেবের কথা বলছি। হ্যাঁ, ওনার সাথে যখন যোগাযোগ করা হয় আর্মির তরফ থেকে, তখন তিনি শর্ত দিয়েছিলেন যে কথা বলছে তার তিনি প্রেসিডেন্ট হতে চান। তার ইচ্ছা ছিল প্রেসিডেন্ট হওয়া, এবং প্রেসিডেন্ট মানে এই টাইপের গণতন্ত্রের বাইরে উনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে যেতে চেয়েছিলেন। কিন্তু তখনকার সরকার বলছে যে সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে থাকতে হবে, যেটা আমাদের আছে তত্ত্বাবধায়ক সরকার, ওর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তখন উনি বলছে ঠিক আছে, যদি আমি তত্ত্বাবধায়ক সরকার তাহলে আমাকে 5 বছর কমপক্ষে দিতে হবে। এখন আর্মিরা বলছেন আমাদের হাতে সময় আছে 2 বছর। আমরা 2 বছরের মধ্যে, তারা যেটা বলতো যে আমরা ট্রেনটাকে রেলের মধ্যে উঠাই দিয়ে আমরা সরে যেতে চাই। তো তিনি বলছেন না, তাহলে হবে না। শেষ পর্যন্ত তিনিই পরামর্শ দেন ফখরুদ্দিন আহমেদকে ইয়ে করে। তার পরামর্শেই কিন্তু ফখরুদ্দিন আহমেদকে তখন প্রধান উপদেষ্টা করা। তো এখানে কেউ বলছেন যে হ্যাঁ, ষড়যন্ত্র দুটো হয়েছে, বাংলাদেশের নায়ক কিন্তু যে 24-এ যেটা হয়েছে এটা আমরা সবাই জানি, ডক্টর ইউনূস জড়িত। এবং 1/11 যেটা, উনি তখন রাজনৈতিক দল করতে চেয়েছেন, ওনাকে ক্ষমতা অফার করা হয়েছে, সমস্ত কিছু মিলে। প্রিয় দর্শক, এটা কিন্তু একটার সাথে আরেকটা জড়িত, দুইটা ষড়যন্ত্র, নায়ক কিন্তু একজন। আমরা এবার এই বাংলাদেশ থেকে একটু যদি ইরানের দিকে যাই, যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ আক্রমণে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলছে, চলমান আছে। আপনার প্রেডিকশনটা একটু, 1 মাস তো হয়ে গেল, 1 মাসের উপরে হয়ে গেল, একটু প্লিজ। আমার প্রেডিকশনটা যেটা হলো, যেটা যেভাবে ধরেন আজকেও ট্রাম্প যে কথাটা বলেছে, যদি ইরান ইমিডিয়েট সিজ ফায়ারে না যায়, মানে ইরানের উপরে সিজ ফায়ারটা চাপানোর চেষ্টা করা হচ্ছে। এটা আমি কখনো শুনিনি। সিজ ফায়ার 2 পক্ষের সম্মতির ভিত্তিতে হবে, 2 পক্ষ আলোচনা করে করবে। কিন্তু দেখা গেল কিন্তু 2 পক্ষের সম্মতির ব্যাপার নেই। ট্রাম্প সিজ ফায়ার চাপাই দিতে চাচ্ছে। ইরান বলছে যে আমরা তো সিজ ফায়ারের জন্য এখানে ইয়ে নেই, তোমরা যুদ্ধ আমার উপর চাপাই দিচ্ছ, সেই যুদ্ধ আমাদের শর্তে থাকবে, তোমাদের শর্তে না। সো ট্রাম্প যে শর্তগুলো দিচ্ছে 15 কন্ডিশন, সেদিন একটাও ইরান মানে। ইরান সরাসরি 3টা বিষয় বলেছে। সেটা হলো তারা একটা ব্যাপারে একমত যে তারা ইয়ে করবে, তারা যেটা বলতে চেয়েছে তারা মানে তারা নিউক্লিয়ার ওয়েপন করবে না, তৈরি করবে না। কিন্তু আমেরিকা পরপর 2বার আলোচনায় থাকা অবস্থায় তাদের উপরে যুদ্ধটা চাপিয়ে দিয়ে। তো এখন একটাই শর্ত, যে যুদ্ধ চাপানো, আর কোনোদিন ইরানের উপর হামলা করা যাবে না। এটা একমাত্র সম্ভব। অনেক পক্ষ এখানে সাইন করতে হবে, গ্যারান্টি দিতে হবে, জাতিসংঘের গ্যারান্টি দিতে হবে। আরেকটা হলো, তারা বলছে যে দ্বিতীয় শর্ত হলো এই এরিয়া থেকে, উপসাগরীয় অঞ্চল থেকে টোটাল
আমেরিকান প্রত্যেকটা সৈন্য উদ্ধার করে ঘাঁটি উদ্ধার করতে হবে। এবং তারা একই সঙ্গে ঘোষণা করছে এখন থেকে যে আমেরিকা তার সৈন্যদের ঘাঁটিতে বিভিন্ন সৈন্যদেরকে সরিয়ে বিভিন্ন জায়গায় তাকে ওয়ার্ক ফ্রম হোম বা ওয়ার্ক ফ্রম ডিস্টেন্স এরকম একটা করে ওদেরকে বিভিন্ন হোটেলে উঠাচ্ছে। ইরান কিন্তু প্রত্যেক হোটেলকে যে রেসিডেন্সিয়াল সতর্ক করেছে যে তারা কিন্তু টার্গেট হবে যদি এদেরকে জায়গা দেওয়া হয়। তো এখানে এসকেলেশন হচ্ছে, মানে যুদ্ধটা কিন্তু বিস্তৃত হচ্ছে। ওদিকে হুতিরা কিন্তু বাপ বান্দে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। ওইটা যদি নিয়ে যাওয়া হয় তাহলে সুয়েজ খাল দিয়ে যে বাণিজ্যিক জাহাজ যাওয়ার কথা ওটা আটকে যাবে। এবং এদিকে ওই হরমুজ প্রণালী যেটাকে হরমুজ স্ট্রাইট বলা হয় ওটা আটকায় রাখছে হলো ইরান। ইরান বিভিন্ন শর্ত দিয়েছে। তারা কিন্তু এখানে এই যুদ্ধের অন্যতম বেনিফিশিয়ারিগুলো হলো চীন এবং রাশিয়া। চীনের মুদ্রায় যদি আপনি লেনদেন করেন তাহলে ওখান দিয়ে আপনার যেতে হবে। সো এখানে ইরান আসলে টোটালটাকে এই ওয়ারটাকে একদম বিস্তৃত করছে। আমেরিকা মনে করেছিল, তাদের যে এক্সপার্টরা মনে করেছিল যে তারা যাবে, হামলা করবে, রেজিম চেঞ্জ করে দেবে এবং তারা তেল এরিয়া পাবে, কিন্তু সেটা তারা শেষ পর্যন্ত পায় নাই। কিন্তু এখন যেটা হচ্ছে, ট্রাম্প এত হুঙ্কার দেওয়া সত্ত্বেও মানে যুদ্ধ থামার কোনো লক্ষণ এখন পর্যন্ত নাই, আনটিল আনলেস ইরানকে অ্যাড্রেস, ইরানের বিষয়গুলো অ্যাড্রেস করা। ধন্যবাদ আপনাকে, আপনার নায়কের বিষয়ে কথা হবে। প্রিয় দর্শক, সাইফুল আলম ভাইকে হঠাৎ পাইনি, মানে উনি সাসকিচুয়ান থেকে টরন্টো এসেছেন। টরন্টো আসাতে আমাদের এক ভাই, টরন্টোর ভাই, তার নাম হচ্ছে তো তিনি কিন্তু তার নাম বুঝতে আবার নিষেধ করেছেন। তো ঠিক আছে, সাইফুল ভাইকে আমরা তো নাইগ্রা ফলসের এখানে নিয়ে এসেছি। ব্যাড লাক আমাদের, তবু নাইট ভিউ আমরা দেখেছি, কিন্তু নাইগ্রা ফলস বৃষ্টির কারণে আমরা মুখ করতে পারি। এই ব্যাপারে আমার একটা মত আছে, আমার কিন্তু ব্যাড লাক মনে হয় না, মানে আমার মোহভঙ্গ হয় কিনা এই নিয়ে আমার একটা ভয় ছিল। আমি দেখতে পাইনি ভালো মতো, এতে আমার আর ভালো লাগতেছে যে আমার মাথার মধ্যে যে নাইগ্রা ফলস আছে, যে একটা ভিডিও আছে আমার মাথার মধ্যে, সেটাই রয়ে গেল আর কি। নেক্সট টাইম মোহভঙ্গ হয় না, এটা আনন্দের। কিন্তু আচ্ছা, ঠিক আছে, তো নাইগ্রা ফলস আবার নেক্সট টাইম আসা হবে। প্রিয় দর্শক, দুই ষড়যন্ত্রের এক নায়ক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইরান যুদ্ধের যে ব্যাখ্যাটা সাইফুল ভাই দিলেন, ইরানের শর্ত এখন আমেরিকাকে মানতে হবে। ইরান সেই শর্ত দিলেন, এবং সেই শর্ত যদি ইরান আমেরিকা মানবে তো নাই। যুদ্ধ চলমান আছে, চলবে, কোথায় গিয়ে শেষ হবে ইরান কিন্তু এখনো হুমকি দিচ্ছে। তো দেখা যায় যুদ্ধ করে সারা পৃথিবীতে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, তেলের ক্রাইসিস হচ্ছে। এই জিনিসগুলো থেকে আমরা মুক্তি চাই। ধন্যবাদ সবাই।